ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের দিনে আমরা স্প্রিং নিয়ে পড়াশোনা করব। স্প্রিং কাকে বলে, স্প্রিং কোথায় আমরা ইউজ করি জেনারেলি, কি কি প্রকারের স্প্রিং পাওয়া যায় এবং তার ডেরিভেশন, স্পেশালি এর স্টিফনেস এবং এর যে ডিফরমেশন, এটার উপরে বহুবার প্রশ্ন দিয়েছে। তাহলে আমরা জানি যে স্প্রিং হচ্ছে একটা ডিভাইস, এমনভাবে অ্যারেঞ্জ করা থাকে যখনই তুমি এর উপর একটা ফোর্স দেবে সে কি করবে, একটা কনসিডারেবল ডিফরমেশন হবে উইথাউট, মানে উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে একটা কনসিডারেবল ডিফরমেশন হবে এবং একটা এনার্জি অ্যাবজর্ব করবে এবং এই অ্যাবজর্ব এনার্জিটা আমাদের শক অ্যাবজর্বেশন বা বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয়। ঠিক, এবং যে কোনো মেটেরিয়ালের একটা প্রপার্টি থাকে রেজিলিয়েন্স। এটা আমাদেরকে জানতে হবে রেজিলিয়েন্স শব্দের অর্থ কি। রেজিলিয়েন্স হচ্ছে যে কোনো মেটেরিয়ালের ডিফরমেশন, মানে তুমি যখন একটা ফোর্স দেবে এর মধ্যে যে ডিফরমেশনটা হয় উইদিন ইলাস্টিক লিমিট, এর মধ্যে কোনো প্লাস্টিক ডিফরমেশন হবে না, এই এবিলিটিটা হচ্ছে সেই মেটেরিয়ালের রেজিলিয়েন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব ডিউ টু রেজিলিয়েন্স এ ডিভাইস goes considerable deformation without permanent distortions is called spring, এবং এই স্প্রিংটা কি করে একটা এনার্জি অ্যাবজর্ব করবে ডিউ টু ইটস রেজিলিয়েন্স প্রপার্টি। আন্ডারস্ট্যান্ড? এটাই হচ্ছে, যদি আমরা স্প্রিং এর ডেফিনেশন দিই তাহলে আমরা লিখতে পারি এ ডিভাইস which is goes considerable deformation a device which goes considerable deformation within elastic limit and absorb energy due to its resilience. This is the most important resilience term. Resilience time বললাম the ability of a material to undergoes considerable deformation without permanent distortions, এই এবিলিটিটা। তাহলে আমরা যে কোনো স্প্রিং দেখেছি, সিম্পলি আমরা সবসময় স্প্রিং দেখি, আমরা বিভিন্ন স্প্রিং দেখেছি, পেনে দেখেছি, বা যে আমরা ট্রেন যাই, ট্রেনের যে ওয়াগনের আমরা দেখি যে একটা স্প্রিং থাকে, বা আমরা যখন বাইক চালাই বাইকের মধ্যে দেখি একটা স্প্রিং থাকে, যখন একটা খালের মধ্যে বাইকটা যায় তখন হঠাৎ করে একটা ডিফরমেশন হয়, আবার সেটা অরিজিনাল পজিশনে চলে আসে, মানে এনার্জিটা অ্যাবজর্ব করে সেটা আবার রেস্টোর বা সেটা আবার রিমুভ হয়ে গিয়ে সেটা অরিজিনাল পজিশনে চলে আসে। তো আমরা স্প্রিং দেখেই থাকি। এই ক্ষেত্রে আমরা কি কি স্প্রিং দেখব, তাহলে আমরা স্প্রিং কেন ইউজ করি, হয় এর ইউজ কি। আমরা গাড়ি চালাই চার চাকা, বা আমরা ঘড়ি দেখেছি, ঘড়ির মধ্যে কি থাকে, একটা টরশনাল স্প্রিং থাকে। এটাও পরীক্ষায় কখনো কখনো দেয় যে স্প্রিং জেনারেলি আমরা পড়বো এখানে দুটো, একটা হচ্ছে বেন্ডিং স্প্রিং, মানে যেখানে বেন্ডিং অনলি বেন্ডিং লোড অ্যাক্ট করবে, যেমন হচ্ছে লিভ স্প্রিং, ক্যারেজওয়ে স্প্রিং আমি বলবো সেটা। আর একটা হচ্ছে টরশনাল স্প্রিং, যেমন হেলিক্যাল স্প্রিং আছে। ঠিক, এটাও আবার দুটো ভাগ আছে, ক্লোজলি আর একটা হচ্ছে ওপেন, এটাও আমরা দেখব। ঠিক, তাহলে এই যে শক অ্যাবজর্পশন, আমরা গাড়ি চালাই চার চাকা, যখন হঠাৎ করে কোনো একটা খালে গিয়ে পড়ি তাহলে একটা ভাইব্রেট হয়, তাহলে এই ভাইব্রেট বা শক সাডেন যদি লোড অ্যাক্ট করে সেই লোডটাকে সে কি করবে, অ্যাবজর্ব করে নেবে এবং তোমাকে একটা প্লিজিং এনভায়রনমেন্ট দেবে গাড়িতে। আমরা অনেক সময় বিভিন্ন গাড়িতে চাপি, কোথাও দেখা যায় যে খাল ডোব থাকলে আমাদের কষ্টটা কম হচ্ছে, তার মানে সেক্ষেত্রে যে স্প্রিংটা থাকে সেটা হায়ার কোয়ালিটি, ম্যাক্সিমাম এনার্জি অ্যাবজর্ব করতে পারে বা ম্যাক্সিমাম ডিফরমেশন সে হতে পারে ডিউ টু
ফোর্স, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারি। অনেক সময় আমরা যে স্ট্রেন এনার্জি আছে, যেমন ঘড়ির ক্ষেত্রে বললাম যে ওইখানে কিন্তু টরশনাল স্প্রিং থাকে, এবং তুমি যখন ওই স্প্রিংটাকে একটা ফোর্স দেবে, এনার্জিটা স্টোর হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, এবং সেই অ্যাবজর্ব এনার্জি সেই ঘড়িটাকে ঘোড়া চালাতে বা রান করতে সাহায্য করে। ঠিক চার চাকায় আমরা দেখলাম চার চাকায় কি করে অ্যাবজর্ব স্প্রিং আমরা দিই, তো এটাই হচ্ছে এর ইউজ। ঠিক, এবার নেক্সট যেটা হচ্ছে টাইপ। দুটো জেনারেলি টাইপ আমরা সিলেবাসে পড়ব, এক হচ্ছে বেন্ডিং স্প্রিং, আর একটা হচ্ছে টরশনাল স্প্রিং। ঠিক, বেন্ডিং স্প্রিং এর ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র বেন্ডিং ফোর্স অ্যাক্ট হবে, শুধুমাত্র বেন্ডিং ফোর্স, অনলি বেন্ডিং ফোর্স, মানে এই যে স্প্রিংটা সাবজেক্টেড টু অনলি, এখানে আমরা লিখবো সাবজেক্টেড টু অনলি, সাবজেক্টেড টু অনলি বেন্ডিং ফোর্স। ঠিক, আর এক্ষেত্রে কি হবে, সাবজেক্টেড টু টরশনাল ফোর্স অনলি, টরশনাল ফোর্স একটা কাজ করবে। বেন্ডিং স্ট্রেসের মধ্যে পড়ছে লিফ স্প্রিং, যেটা আমরা রোড ভেহিকেলে ইউজ করি, যেমন কার, বাইক, কার, লরি, তাছাড়া রেলওয়ে ওয়াগন, রেলওয়ে ওয়াগনে ইউজ করি। এটাকে আবার ক্যারেজও বলা হয়, ক্যারেজ স্প্রিংও বলা হয়। এর ডেরিভেশনটা আমরা দেখব। ঠিক, টরশনাল স্প্রিং এর ক্ষেত্রে আমরা মনে রাখবো হেলিক্যাল স্প্রিং ইউজ করি আমরা, হেলিক্যাল স্প্রিং ইউজ করি। হেলিক্যালটা আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্লোজলি হেলিক্যাল স্প্রিং আর একটা হচ্ছে ওপেন হেলিক্যাল স্প্রিং। এই দুটো আমরা পড়বো, আলোচনা করব। তাহলে আমরা কি জানলাম, স্প্রিং কাকে বলে, স্প্রিং এর ইউজ কোথায় হয়, এবং স্প্রিং এর টাইপ দু টাইপের হয়, একটা হচ্ছে বেন্ডিং, এগুলো পরীক্ষায় দেয় কিন্তু, বারবার বলছি। তোমাকে লিভ স্প্রিং বা ক্যারেজওয়ে স্প্রিং দেবে, নিয়ে বলবে এটা কি ধরনের স্প্রিং, 1 নম্বর, বা কি ধরনের লোড এটা রেজিস্ট করে বা অ্যাবজর্ব করে, এরকম একটা প্রশ্ন দেবে, নিয়ে তোমার কাছে জানতে চাইবে যে এটা কি একটা বেন্ডিং ফোর্স অ্যাক্ট করবে, টরশন ফোর্স, না বোথ, না, এরকম প্রশ্ন দিতে পারে। সিমিলারলি টরশনাল স্প্রিং এর সম্পর্কে দিয়ে দিল, তাহলে এটা, বা তোমাকে বলে দিল যে হেলিক্যাল স্প্রিং ইজ এ টরশনাল স্প্রিং, বেন্ডিং স্প্রিং, অ্যাক্সিয়াল স্প্রিং, নান অফ দিস, এরকম অপশন দিয়েছে। যদি এমসিকিউ খুলে দেখবে, তাহলে এখান থেকে শর্ট শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। যখন তোমরা এমসিকিউ শর্ট ইনফরমেশন টাইপের এমসিকিউ গুলো করবে, মানে জাস্ট ইনফরমেশনটা জানলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে, দেখবে এখান থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছে। এরপরে আমরা জানবো এই যে হেলিক্যাল স্প্রিং আছে, এই হেলিক্যাল স্প্রিং এর সম্পর্কে, জিনিসটা কি, কোথায় ইউজ হয়, এর ডেরিভেশন কি, এটা আমরা জানবো। ক্যারেজ স্প্রিং বা লিভ স্প্রিং, এটা ওয়ান টাইপ অফ, এর ক্ষেত্রে আমাদের কি কি জানবো, যে এটা কোথায় ইউজ হয় এবং এর জেনারেল ফিচার্স, এই ফিচার্স থেকে তোমাকে এমসিকিউ প্রশ্ন তুলে দেয়। প্রথমে এটা জানবো, 1 নম্বর হচ্ছে নোট আকারে আমরা লিখবো, এটা দেখে বুঝতে পারা যাচ্ছে লোড দিচ্ছে, এ কি করবে, বেন্ড করবে, তাহলে এটা হবে বেন্ডিং টাইপ, বেন্ডিং স্প্রিং, বা এখানে আমরা লিখতে পারবো যে বেন্ডিং ফোর্স অ্যাক্ট, বেন্ডিং ফোর্স অ্যাক্ট করবে। ঠিক, 2 নম্বর হচ্ছে এটা কোথায় ইউজ হয়, একটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক, রেলওয়ে ওয়াগন এবং রোড ভেহিকল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাকে প্রশ্ন দেয়
যে রেলওয়ে ওয়াগনে কি ধরনের স্প্রিং ইউজ করা হয়। নাম্বার 1 ক্যারেজ স্প্রিং, তারপরে হেলিক্যাল স্প্রিং, আরো তোমাকে দিয়ে দিল 2-4টা স্প্রিং এর নাম, নর্মাল স্প্রিং বা এক্সিয়াল স্প্রিং, এই ধরনের কিছু তোমাকে স্প্রিং দিয়ে দেবে, বা রিয়াকশন টাইপ স্প্রিং। তখন তোমাকে বলতে হবে ক্যারেজ স্প্রিং বা লিভ স্প্রিং। ঠিক। 3 নম্বর তোমাকে মনে রাখতে হবে এ কি করবে, অ্যাবজর্ব শক or sudden load। আমরা যদি 4 চাকা দেখে থাকি বা এর পরবর্তী ক্ষেত্রে 4 চাকার নিচে একবার তাকাবে, দেখবে এরকম একটা স্ট্রাকচার থাকে, নাম্বার অফ প্লেট একটার পর একটা ইলিপ্টিক্যাল শেপে লাগানো থাকে, এবং দু সাইডে দুটো হিঞ্জ থাকে, মিডলটা ফ্রি থাকে। ঠিক। যখনই তুমি লোড দেবে সঙ্গে সঙ্গে এই ডিফ্লেকশনটা কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এটা ওপরে চলে যাবে, শকটাকে অ্যাবজর্ব করবে। আবার যখন তুমি শকটা রিলিজ হয়ে যাবে বা লোডটা রিলিজ হয়ে যাবে, সে তার অরিজিনাল পজিশনে চলে আসবে। সেই জন্য এ কি করবে, অ্যাবজর্ব শক বা সাডেন লোড, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে এই ক্ষেত্রে কি থাকে, বোথ এন্ড আর হিঞ্জ, মনে রাখবে এই দুটো হিঞ্জ থাকে, and load is applied at center, very very important। both ends are হচ্ছে হিঞ্জ, লোড এক কাজ করবে কি, সেন্টার পয়েন্টে লোডটা অ্যাক্ট করবে। তাহলে এই 4টা পয়েন্ট আমরা ভালো করে দেখব। ঠিক। এবার কি লোড দিচ্ছে মানে কি, এই বেন্ডিং দিচ্ছে, ডিফ্লেকশনটা কি করবে, মানে এই যে তুমি লোডটা দিচ্ছ সেই লোডটাকে আমরা বলবো ব্যালেন্স করছে বা লোডটাকে রেজিস্ট করছে। এই যে ডিসপ্লেসমেন্টটা আছে সেই ডিসপ্লেসমেন্টটাকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যে লোডটা দিচ্ছ সেটাকে সে রেজিস্ট করছে বা অ্যাবজর্ব করছে। ঠিক। এবার এই যে ডেল্টা আছে, এই ডেল্টাটা আমরা বের করব। এই যে বেন্ডিং স্ট্রেস বা বেন্ডিং এর উপরে লোড অ্যাক্ট করছে, তাহলে তার দরুন যে শেয়ার বেন্ডিং স্ট্রেস ডেভেলপড হচ্ছে সেটা বের করব, এবং এর যে স্টিফনেস এটা আমি বের করব। এই 3টে থেকে জেনারেলি প্রশ্ন তোমাকে দেয়, এক এক করে আমরা ডেরাইভ করি। ওকে, এই জায়গাটা আমি বুঝলাম। 4 নম্বর পয়েন্ট দিয়েছো, কিন্তু আরেকটা পয়েন্ট তোমরা লিখতে পারো 5 এর, যে এই নাম্বার অফ প্লেটস having different length। এই যে আমরা দেখছি বিভিন্ন যে আমরা প্লেট গুলো দিচ্ছি তার লেন্থটা কি ডিফারেন্ট, having different length, number of plates having different length but width and thickness are same। এর যে উইথ আছে আর এর যে থিকনেস, এর যে উইথ যদি আমরা এইভাবে প্লেটটাকে ড্র করি, তাহলে এর যে উইথ হবে আর যে থিকনেস হবে এই দুটো কিন্তু সেম। প্লেস টুগেদার বা 1 over another, একটার সঙ্গে আরেকটা প্লেস করা হয়, another having কি একটা ইলিপ্টিক্যাল শেপ, ইন ইলিপ্টিক্যাল শেপ। যেহেতু আমরা ফুল রেডিয়াসটা নিচ্ছি না, একটা রেডিয়াসের পার্টিকুলার অংশকে নিচ্ছি, তাহলে ইলিপ্টিক্যাল শেপ এই আকারে আমরা দিচ্ছি। ঠিক, প্রতিটা এটা যে একটা ছোট অংশ ইলিপ্টিক্যাল শেপ আকারে আমরা দিচ্ছি। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটা।
এবার আমরা বের করবো এর রিফ্লেকশনটা। তাহলে 4 নম্বর আর 5 নম্বরটাও তোমরা এক করে দাও। এবার আমরা ডেরিভেশনে যাব। এটা আমি মুছলাম। এক ঝলক আমরা দেখে নেবো, এটা অলরেডি আমি টুকে রেখেছি যে লেন্থ অফ দ্য স্প্রিং, এই স্প্রিং এর লেন্থ হচ্ছে L, T থিকনেস অফ দ্য প্লেট, প্রতিটা প্লেটের থিকনেস হচ্ছে এটা, B উইডথ অফ দ্য প্লেটস, নাম্বার অফ দ্য প্লেটস, কটা নাম্বার আছে সেটা বিভিন্ন ভেহিকেলের ক্ষেত্রে বিভিন্ন বললাম, এই নাম্বারের উপরে ডিপেন্ড করবে তোমার কতটা শক অ্যাবজর্ব করবে সে। ঠিক দেখবো এন এর সঙ্গে কি সম্পর্ক দেখবো আমরা। ওকে, থার্ড হচ্ছে লোড অ্যাক্টিং অন দ্য স্প্রিং, লোড অ্যাক্ট করছে, সিগমা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ডেভেলপ ইন দ্য প্লেট, এই প্লেটের মধ্যে ম্যাক্সিমাম কতটা স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটা। আর একটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্প্রিং, এই স্প্রিংটা নিয়েছো তোমরা, এর রেডিয়াস হচ্ছে আর। ক্লিয়ার? এবার আমরা এটাকে সলভ করব। ঠিক, তাহলে এ ডাব্লিউ লোড দিচ্ছ, এটা এল, তাহলে রিয়াকশন আমরা যদি ধরে নিই এটা এ বি নাম দিই, তাহলে রিয়াকশন কত হবে বোথ এন্ড, রিয়াকশন ইন বোথ এন্ড, এগুলা নতুন কিছু নয়, সমান কি W/2। ঠিক, তাহলে আমরা লিখতে পারি ম্যাক্সিমাম মোমেন্ট কত, ওমেগা L/4, কোথায়, অ্যাট সেন্টার অথবা মিড পয়েন্ট, এই পয়েন্টে, এটা নতুন কিছু নয়। যেহেতু এখানে একটা বেন্ডিং স্ট্রেস, এর একটা আমরা রিলেশনশিপ জানি যে এম সমান কি, তাছাড়া আরেকটা আমরা বের করি, বেশ এম সমান আমরা কি জানি, সিগমা ইন্টু জেড, ফ্রম সিম্পল বেন্ডিং থিওরি থেকে এটা আমরা জেনেছি, নতুন কিছু নয়। এই ক্ষেত্রে জেড কি হবে, জেড কি হবে বি T²/6, নতুন কিছু নয়। এটা হচ্ছে ফর ওয়ান প্লেট, n ইন্টু BT²/6, এটা হবে ফর n প্লেট, নতুন কিছু নেই। দিস ইজ ফর ওয়ান প্লেট, দিস ইজ ফর n প্লেটস। বোঝা গেছে? এবার মজা দেখো, m এর জায়গায় পুট করো ওমেগা L/4 সিগমা ইন্টু n BT²/6। বোঝা গেছে? পুট করো, এখান থেকে আমরা কি বের করবো, সিগমা 6 ওমেগা L বাই n 4 n BT², এটা কি লিখতে পারি আমি, 3 ওমেগা L বাই n 2n BT²। নোট, তোমাকে পরীক্ষায় এটা জানতে চাইতে পারে, তোমার হয়তো ডাইরেক্ট মনে থাকবে না, তুমি স্পিডে এটাকে সমান করে তুমি বের করে নেবে, এটার সঙ্গে এটা সমান করে তুমি সিগমার মান বের করে নিতে পারে। আমারও যদি ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেহেতু এটা জানি এবং এই স্প্রিংটা হচ্ছে বেন্ডিং স্প্রিং, তাই এই যে বেন্ডিং ফোর্সটাকে আমরা নিয়েছি, বেন্ডিং মোমেন্টটাকে আমরা নিয়েছি, সেখান থেকে আমরা সিগমা পেলাম। ঠিক, এবার from the property of circular section, এই ডেল্টাটা হবে, এটা যদি L হয়, এটা যদি R একটা সেকশন হয়, তাহলে এই ডেল্টাটা হবে, তাহলে আমরা কি বের করলাম এখানে সিগমা, এবার আমরা বের করব ডেল্টা মানে ডিফর্মেশন। তাহলে এটা আমাদেরকে জানতে হবে from the property of circle, এটা ডেল্টা সমান হবে L²/8। ঠিক, L আমরা জানি, আর আমরা জানি না। আবার আমরা কি অ্যাপ্লাই করব, আবার আমরা অ্যাপ্লাই করব কি, থিওরি অফ সিম্পল বেন্ডিং, সবই আমাদের জানা। দেখো নতুন কিছু নাই, E/R সমান হচ্ছে সিগমা/y, তাহলে R সমান কি হচ্ছে EY/সিগমা, yটা কি থিকনেস অফ দ্য সেকশন, তাহলে আর জায়গায় আমরা কি লিখতে পারি, E × T/2 × সিগমা। বোঝা গেছে?
পুট করো এখানে। এল স্কোয়ার 8 ই টি into 2 sigma means sigma L square 4 ET। বোঝা গেছে? তোমাকে এইখান থেকেও প্রশ্ন দিতে পারে। বোঝা গেছে? ডেল্টা সমান হচ্ছে সিগমা L স্কোয়ার বাই 4 ET। এবার আমরা এখানে যদি এই যে সিগমা মানটা বেরিয়েছে, সিগমার মানটা যদি আমরা পুট করে দিই তাহলে কি আসছে দেখো একবার। এটাকে আমি একটু মুছলাম। তাহলে আমি কি পেলাম, ডেল্টা সমান কি পেলাম, সিগমা এল স্কোয়ার বাই 4 ET। সিগমার মানটা পুট করে দাও, কত হবে 3 ওমেগা এল ইন্টু এল স্কোয়ার বাই 2 এন বিটি স্কোয়ার, ঠিক, ইন্টু 4 ET। বোঝা গেছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ওমেগা এল কিউব 8 ই এন বি টি কিউব। বোঝা গেছে? এটা হলো তোমার ডেল্টা। এখান থেকে তোমাকে প্রশ্ন দেবে মানে দিয়েছে। হঠাৎ করে তোমার পক্ষে এটা মনে রাখা সম্ভব নয়। তুমি কি করবে, যখনই পরীক্ষায় দেবে জাস্ট 2 to 3 মিনিট লাগবে, প্রথমটাকে সেটা ড্রাইভ করে নেবে, এক এক করে মানগুলো পুট করবে, উইদিন 2 মিনিট তুমি যদি জানো তাহলে এটা তুমি করে দেবে। এরপরে তোমাকে জানতে হবে যে এই ডেল্টা এল এর সঙ্গে এল টু দি পাওয়ার কিউবের উপরে ডিপেন্ড করে, মানে তুমি যদি লেন্থ বাড়াও তাহলে ডিফ্লেকশনটা কি হবে, প্রচুর বেড়ে যাবে। এবার যদি তুমি থিকনেস বাড়াও তাহলে ডেল্টাটা কমবে। তুমি যদি থিকনেসটা বাড়াও, ঠিক, যদি ব্রেথ বাড়াও তাহলে কি হবে, কমবে, যদি লোড বাড়াও তাহলে বেড়ে যাবে। এই যে এই সম্পর্ক, কোনটার সঙ্গে কি সম্পর্ক, এটা এটাও তোমাকে বিভিন্ন পরীক্ষায় দেয় যে দুটো তোমাকে লিপ বলে দেবে, দুটো লেন্থ আলাদা বলে দেবে, এর থিকনেস আলাদা বলে দেবে, তারপরে তোমাকে রেশিওটা জানতে চাইবে, প্রবলেম করাবো। বোঝা গেছে? আগেরটা আমরা দেখলাম ক্যারেজ স্প্রিং, লিভ স্প্রিং, ইলেকট্রিক্যাল, ওইটাকে আবার ইলেকট্রিক্যাল স্প্রিংও বলা হয়। এটা হচ্ছে কোয়ার্টার ইলেকট্রিক্যাল লিভ টাইপ লিভ স্প্রিং, মানে এটা ফুল ছিল আগের কেসটাতে, এবার এটা হচ্ছে হাফ। একটা ফিক্সড আছে, নাম্বার অফ প্লেটকে আমরা একটা পর একটা চাপিয়েছি, একটা পোর্শন হচ্ছে হিং আর একটা পোর্শন হচ্ছে ফিক্সড, আমরা একদিকে লোড দিচ্ছি। তাহলে এর মধ্যে স্ট্রেস কি ডেভেলপড হবে, এর যে ডিফ্লেকশনটা হবে সেটা আমরা ডেরিভেশন করে বের করব। কিছু নয়, একই জিনিস আগে যেটা শিখেছি সেটা আমরা একটু স্পিডে এটা করব। কি আমরা জানি মোমেন্ট কি হবে, W ইন্টু এল, আবার আমরা মোমেন্ট কি জানি, সিগমা ইন্টু জেড। সিগমা রইল, জেড কি লিখতে পারি, এন বিটি স্কোয়ার বাই 6। একটু স্পিডে করছি আগের মতোই। তাহলে এখান থেকে প্রথম আমার কাজ হলো সিগমাটা বের করা। এটা থেকে তোমাকে প্রশ্ন দিয়ে দিতে পারে, এই মানটা তোমার কাছে জানতে চাইতে পারে পরীক্ষায়। ঠিক, কঠিন কিছু নয়। নেক্সট কাজ হলো কি, আরেকটা জিনিস আমরা আগের ক্ষেত্রে দেখলাম, যদি ফুল থাকে সেই ক্ষেত্রে এল স্কোয়ার, ডেল্টাটা হচ্ছে এল স্কোয়ার বাই 8। এই ক্ষেত্রে তুমি সার্কুলের প্রপার্টি ইউজ করে from the property of সার্কেল সেকশন, ডেল্টা কি হবে,
এল স্কোয়ার বাই 2r। আমরা কি জানি ই বাই আর সমান হচ্ছে সিগমা বাই ওয়াই। একই জিনিস আর সমান কি ই টি বাই 2 সিগমা। আগেরবার যেটা এসেছিল ঠিক একই। আমরা কি পুট করব এখানে এল স্কোয়ার বাই 2 আর এর জায়গায় কি লিখবো ই ইন্টু টি ইন্টু 2 সিগমা মিন সিগমা এল স্কোয়ার বাই ইটি। এটা থেকেও তোমাকে প্রশ্ন দিতে পারে, রিমেম্বার করবে, এটাও তুমি মনে রাখবে, এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে। এবার আমরা কি সিগমার মান জানি, পুট করে দাও, কঠিন কিছু নেই, পুট করো। সিগমার মান আমরা কি জানি, এই যে সিগমা আছে সেই সিগমার মানটা জাস্ট এখানে পুট করে দাও, গল্প শেষ। পুট করো সিগমা ওমেগা এল টু দি পাওয়ার কিউ বাই ই এন বি টি টু দি পাওয়ার কিউ। কঠিন কিছু নেই, এটা এড হয়ে গেল। তোমার দেখে মনে হচ্ছে কঠিন, আমাকে যদি ডাইরেক্ট তুমি জিজ্ঞেস করো সিগমা ডেল্টা এর মানগুলো, আমি ডাইরেক্ট বলতে পারবো না, বাট উইদিন 1 and 2 মিনিট আই ক্যান সলভ করে আমি বলে দিতে পারি কি হবে। এক্ষেত্রে তোমাকে মনে রাখবে এই যে ডেল্টাটা দেখো আবার এল এর কিউব এবং টি টু দি পাওয়ার এর কিউব, মানে তুমি লেন বাড়িয়ে দিলে ডিফ্লেকশন বেড়ে যাবে এবং টি যদি বাড়িয়ে দাও তাহলে কমে যাবে। এগুলো তোমাকে দেয় যে দুটো সেকশনের উইথ চেঞ্জ করে দিল, থিকনেস চেঞ্জ করে দিল, লেন চেঞ্জ করে দিল, এর ডিফ্লেকশনটা তোমাকে জানতে চাইতে পারে। এরপরে আমরা পড়বো হেলিক্যাল, যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ টরশনাল স্টিফনেস, সেটা ডেরিভেশনটা আমরা দেখবো, সেখান থেকেও প্রশ্ন বহুবার দিয়েছে। ওকে, তাহলে আমরা আগে দেখলাম ক্যারেজ স্প্রিং বা লিভ স্প্রিং, অথবা সেটাকে আমরা বলছিলাম লেমিনেটেড অথবা কোয়ার্টার লেমিনেটেড স্প্রিং। সেটা ছিল বেন্ডিং, অনলি বেন্ডিং ফোর্স অ্যাক্ট। এটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং দু টাইপের হয়, একটা হচ্ছে ক্লোজলি টাইপ হেলিক্যাল স্প্রিং, মানে এই যে স্প্রিং কথা থাকে নাম্বার অফ স্প্রিং আর ক্লোজ, একটার সঙ্গে আরেকটা টাচে থাকে। আরেকটা হচ্ছে ওপেন টাইপ হেলিক্যাল স্প্রিং, যেটা হচ্ছে এটা আমরা পেনে যে স্প্রিংটা দিই সেটা হচ্ছে ওপেন টাইপ হেলিক্যাল স্প্রিং। আর অনেক সময় যে আমরা ঘড়িতে জেনারেলি যে স্প্রিংটা দিই সেটা হচ্ছে দিস টাইপ অফ ওয়ান টাইপ অফ স্প্রিং। ঠিক, এর উপরে যদি একটা লোড, এটা হচ্ছে এর স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার যদি দেখি, এর মধ্যে কি একটা স্প্রিং এর মধ্যে আরেকটা স্প্রিং এর হিউজ গ্যাপ আছে, এক্ষেত্রে কিন্তু কোনো ডেপ নেই, তাই এটা ক্লোজলি টাইপ হেলিক্যাল স্প্রিং, এটা হচ্ছে ওপেন টাইপ হেলিক্যাল স্প্রিং। ঠিক, আমাদের সিলেবাসে এটা আছে এবং এখান থেকে জেনারেলি প্রশ্ন দেয়, এটা সিলেবাসে নেই তাই এটা আমরা পড়বো না। এর যে একটা হেলিক্যাল স্প্রিং আছে, এর আমাদের কি কি জিনিস বের করতে হবে। প্রথম জিনিস হলো এই যে হেলিক্যাল স্প্রিংটা কি ধরনের ফোর্স এ রেজিস্ট করে। এটা ওয়ান টাইপ অফ অ্যাক্সিয়াল ফোর্স, তাহলে এই যে অ্যাক্সিয়াল ফোর্সের জন্য এর মধ্যে কি একটা টরশন ডেভেলপড হবে, তাই হেলিক্যাল স্প্রিং হচ্ছে ওয়ান টাইপ অফ টরশনাল স্প্রিং। ঠিক, এবং এর মধ্যে অ্যাক্সিয়াল ফোর্সও থাকে। তাই যদি পরীক্ষায় দেয় হেলিক্যাল স্প্রিং কি, যদি তোমার কাছে থাকে চারটা অপশন থাকে, অ্যাক্সিয়াল, টরশনাল, বেন্ডিং, আরেকটা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি টরশনাল লিখবে। এবার যদি তোমাকে একের বেশি থাকে, যেমন বেন্ডিং অ্যান্ড টরশনাল, টরশনাল অ্যান্ড অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল অ্যান্ড টেনশন, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি টরশন প্লাস অ্যাক্সিয়াল। রিমেম্বার, এর মধ্যে কি থাকছে, নট কি থাকছে, টরশন, কার ধরুন ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স, টরশন থাকছে, অথবা দুটোই থাকছে, টরশনও থাকছে এন্ড অ্যাক্সিয়ালও থাকছে। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, তুমি এমসিকিউ এর ডিমান্ড দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। যদি তোমার কাছে চারটা অপশন থাকে, টরশন, বেন্ডিং, এরকম বহু কনফিউজিং প্রশ্ন থাকে পড়েছে, তোমাকে দেখবে একটাই এমসিকিউ এর প্রবলেম, চারটা বইয়ের চার রকম অ্যান্সার দিয়েছে, তাই সেগুলো থেকে বাঁচার জন্য এগুলো তোমাকে মনে রাখতে হবে যে
যদি একটা করে অপশন দেয় তাহলে টরশনাল, আর যদি দুটো যেখানে টরশন প্লাস অ্যাক্সিয়াল আছে সেক্ষেত্রে টরশন প্লাস অ্যাক্সিয়াল লিখবে। ঠিক, এবার এটা আমরা ডেরিভেশন করব। এটা লেখা আছে, এটা আমি একটু মুছে দিলাম। প্রথমে হচ্ছে টর্ক, তাহলে এর উপর একটা লোড অ্যাক্ট করছে, তাহলে এটার মধ্যে একটা টর্ক জেনারেট হবে। টর্ক আমি বলেছিলাম কি, ফোর্স ইনটু ডিস্টেন্স, এই যে অ্যাক্সিয়াল থেকে ডিস্টেন্স। ঠিক, আবার আমরা একটা জানি কি টি বাই জে, কি জানি সি, সি অথবা ডি, আইদার ইউ উইল রাইট সি or G, both are same, torsional rigidity বা modulus of rigidity into theta by L। ঠিক, বোঝা গেছে এটা? তাহলে T সমান আমি কি লিখতে পারি, C into J into theta by L। এটা থাক। এই যে লেন্থটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে লেন্থটা আমি বের করব, লেন্থ অফ দ্য স্প্রিং অর কয়েল কি হবে, n নাম্বার আছে। যদি আমরা এটা একবার দেখে নিই, যে d হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্প্রিং, r হচ্ছে মিন রেডিয়াস অফ দ্য স্প্রিং কয়েল, n হচ্ছে নাম্বার অফ টার্নস কয়েল, এই যে নাম্বারটা আছে, c হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, w হচ্ছে এই যে অ্যাক্সিয়াল লোড, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট ইন স্প্রিং ওয়্যার। এই যে স্প্রিং ওয়্যার গুলো আছে তার মধ্যে যে এটা টানা পড়ে কি হবে, একটা রোটেট হবে, সেই রোটেটটা হবে আমরা থিটা দিয়ে ডিনোট করেছি। তাহলে একটা টার্ন কত হচ্ছে 2 পাই আর, এটা বুঝতে হবে। লেন্থ অফ দ্য কয়েলটা কি হবে, প্রতিটার জন্য 2 পাই আর, কতগুলো আছে n, তাহলে আমি n মাল্টিপ্লাই করে দিই, এটা হচ্ছে টোটাল লেন্থ। বোঝা গেছে? এবার আমরা আরেকটা কি জিনিস জানি, t সমান হচ্ছে টাউ ইনটু পাই d টু দি পাওয়ার কিউব বাই 16। ঠিক, তাহলে একটা আমি রিলেশন পেলাম, একটা রিলেশন পেয়েছি। ঠিক, আমি এখান থেকে থিটাটা বের করব। টি আমার দরকার নেই, আমার দরকার থিটা। থিটা সমান কি, টি ইন্টু এল বাই সি ইন্টু জে, রিমেম্বার। বোঝা গেছে? আমি এই পোর্শনটা একটু মুছছি, আশা করি এটা নোট করে নিয়েছো। টি পেয়েছি, এল পেয়েছি, এই জায়গায় যদি আমি পুট করি তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাব। ঠিক, আমার এই থিটা মানটাই দরকার। থিটা সমান কি, টি, টির জায়গায় আমরা কি লিখবো, ওমেগা ইন্টু আর, সরি ডাব্লিউ ইন্টু আর লিখতে পারি। এল এর মান কি লিখতে পারি আমি, 2 পাই আর ইন্টু এন, এনে ইস্যু নো ইস্যু, বাই আমি লিখতে পারি সি, সি সি রইল ইন্টু জে। তাহলে কি হলো, ওমেগা 2 পাই ডাব্লিউ আর টু দি পাওয়ার কিউব, আর টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু এন বাই সি, যে আমরা কি জানি পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32। তার মানে এটা হলো 64 পাই এন ডাব্লিউ আর স্কোয়ার বাই সি ইন্টু পাই ডি টু দি পাওয়ার 4, পাই পাই কাটলো, তাহলে 64 এন ডাব্লিউ আর স্কোয়ার বাই সি ডি টু দি পাওয়ার 4, দিস ইজ কল্ড থিটা। ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমাকে প্রশ্ন দেয়
এই মানটা তোমার কাছে জানতে চাই, থিটা সমান কত, থিটা সমান কত, এই মানটা তোমার কাছে জানতে চেয়েছে বহুবার। ঠিক, এইটা আমাদের কি কাজে লাগবে দেখো, এই যে টি সমান আমরা কি জানি, বসাও এটা, ওমেগা আর সমান টাউ ইন্টু পাই ডি টু দি পাওয়ার কিউব বাই 16 সমান টাউ সমান কত হবে 16 ওমেগা আর বাই পাই ডি টু দি পাওয়ার কিউব। ঠিক লিখলাম? এটাও তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ডিউ টু দিস শিয়ার স্ট্রেস কতটা ডেভেলপড হবে, নাম্বার 1 নাম্বার 2। ঠিক, তোমাকে এটাও জানতে চাই পরীক্ষায়, এটাও জানতে চাই। এই যে থিটা আছে তাহলে এটা কার উপরে ডিপেন্ড করছে, এর যে এর ডায়ামিটার আছে তার টু দি পাওয়ারের উপরে, টু দি পাওয়ার 4 উপরে ডিপেন্ড করছে, আর এটা আর এর উপরে ডিপেন্ড করছে, থিটা এই দুটো আর স্কয়ার উপরে ডিপেন্ড করছে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, তাহলে এটা মনে রাখার তো প্রয়োজন নেই, জাস্ট পরীক্ষায় দিলে তুমি একটু সলভ করে কিভাবে বের করতে হয় এর প্র্যাকটিসটা একটু মনে রাখবে। ঠিক, এবার এখান থেকে আরেকটাও প্রবলেম দেয়, সেটা হচ্ছে স্টিফনেস। দেখি, থিটা সমান আমরা এটা পেলাম, তাহলে এবার আমরা জানি ডেল্টা সমান কি হবে, থিটা ইন্টু আর। ডিফ্লেকশন ডিউ টু দ্য রোটেশন অফ দ্য কয়েল, এই যে এই ডিফ্লেকশনটা হবে নিচের দিকে, টোটাল কয়েলটা কতটা ডিফ্লেকশন হবে সেটা কি হবে, থিটা ইন্টু আর। তাহলে তুমি থিটার মান পেয়েছো 6 4 and ওমেগা আর টু দি পাওয়ার কি হয়ে যাবে তখন, কিউব বাই সি ডি টু দি পাওয়ার 4। ঠিক, তাহলে যদি আমি এটা করি, ওমেগা বাই ডেল্টা সমান ওমেগা বাই ডেল্টা যদি করি তাহলে কি দাঁড়াবে, সি ডি টু দি পাওয়ার 4 64 and আর টু দি পাওয়ার কিউব। এটা হচ্ছে তোমার স্টিফনেস। একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন, তাহলে স্টিফনেস কার উপরে ডিপেন্ড করে, উল্টো হয়ে গেল, ডি টু দি পাওয়ার 4 এবং আর টু দি পাওয়ার 3। তোমাকে এই ডেল্টা জানতে চাইতে পারে, স্টিফনেস জানতে পারে, অথবা যে স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটা তোমার পরীক্ষার কাছে জানতে চাইতে পারে। এবার আমরা এক দুটো প্রবলেম করে দেখবো যে তোমাদের কাছে কি কি জেনারেলি জানতে চাই। ঠিক, নেক্সট